হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি আগামী পরীক্ষার জন্য খুব ভালোভাবে চলছে। তো আজকে আমরা এই সেশনে যেই পার্টটা নিয়ে মেনলি ডিসকাস করব, সেটা হচ্ছে ইতিমধ্যেই তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর পরীক্ষা দিয়ে ফেলেছো এবং সেই পরীক্ষায় তোমাদের পারফরমেন্স কেমন ছিল সায়েন্স সেকশন সেটা আমাকে অবশ্যই জানাবে, মেনলি ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্টটা। তো কোয়েশ্চেন বিগত বছরগুলোর তুলনায় একটু আনকমন এসছে। আনকমন ইন দ্য সেন্স যে প্যাটার্ন পিএসসি এতদিন পর্যন্ত ফলো করতো সেই প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু এবছর খুব একটা বেশি দেখা যায়নি, অতটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। তো এবছরের যে প্রশ্নপত্রটা আছে সেই প্রশ্নপত্রটা একটু বাইরের ধরনের প্রশ্নপত্র, যেখানে কনসেপচুয়াল স্টাডি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কনসেপচুয়াল স্টাডি আমাদের দরকার, সেটা ছাড়া এই কোয়েশ্চেন আনসার করা যাবে না। ঠিক আছে, তো যারা মোটামুটি সারা বছর আমাদের সাথে থেকে ক্লাস করেছো তাদের কোয়েশ্চেন দেখে খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না, কিন্তু যারা সাজেস্টিভ পড়াশুনো করেছো তাদের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং জায়গা এখান থেকে কিন্তু স্কোর করা। তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্ট থেকে টোটাল 28টা প্রশ্ন এসছে, তার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে এসছে 19টা প্রশ্ন। তো এই সেশনে আমি সেই 19টা প্রশ্ন নিয়ে একটু ডিটেলিং অ্যানালিসিস করব এবং তার সাথে যেটার জন্য আমাদের ডায়াগ্রাম দরকার সেই ডায়াগ্রামগুলো আমি এখানে দেখিয়ে দেবো যে কোন কোয়েশ্চেন কিভাবে আনসার করতে হবে। ওকে, দেখো, একটা বা দুটো কোয়েশ্চেন একটু আমাদের 10 স্ট্যান্ডার্ড বা মাধ্যমিক লেভেলের একটু বাইরে এসছে, বাদ বাকি প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু কমন সেন্সের ওপরে অ্যাপ্লাই করে আনসার করা যায়। এবং সব থেকে মজার কথা হলো যে এক একটা কনসেপ্ট, মানে একটা সিম্পল কনসেপ্টের ওপরে 3-4টে প্রশ্ন দিয়েছে, যেমন হিটের কোয়েশ্চেনগুলো। হ্যাঁ, সেগুলো আমি সলভ করব আজকে। তো এই জায়গাটা পিএসসি কিন্তু ফলো করে। মেইনস পরীক্ষাতেও দেখা গেছে যে একই কনসেপ্টের ওপরে 5-6টা করে প্রশ্ন এসছে। এই প্রিলিমসের ক্ষেত্রেও দেখলাম যে একই কনসেপ্টের ওপরে বেস করে অনেক প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। যার যেখানে ডাউট হবে, ওকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমাদের আজকে কি প্রিলিমস আনসার কি, যেটা, ঠিক আছে, কি বলছি, প্রিলিমসের আনসার কি আমরা করে দিচ্ছি। অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার অ্যানালিসিসটা একটুখানি করে দিতে, যে কোন কোয়েশ্চেনের কি আনসার হবে সেটা আমাদের চ্যানেল থেকে আনসার কিতে তো তোমরা পেয়েই গেছো। অ্যানালিসিসটা যে উত্তরটা কেন সেটা হলো, চলো একটা একটা করে কোয়েশ্চেন আমি যাই। প্রথম কোয়েশ্চেন আমাকে বলেছে যে আচ্ছা, আরেকটা কথা যেটা বলার দরকার সেটা হচ্ছে আমি বুকলেট সিরিজ, ঠিক আছে, আমি বুকলেট সিরিজ সি নিয়ে কথা বলছি, মাইন্ড ইট। এখানে যে দাগ নম্বর তুমি দেখতে পাচ্ছ সেই দাগ নম্বরটা অ্যাকচুয়ালি বুকলেট সিতে যে দাগ নম্বর আছে সেই দাগ নম্বরের মতো করে। আচ্ছা, কোয়েশ্চেন আমাকে বলেছে যে ফর এ ফ্লোটিং বডি টু বি ইন স্টেবল ইকুইলিব্রিয়াম হোয়ার শুড ইটস সেন্টার অফ বাউন্সি বি লোকেটেড। বাংলাতে বললে একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্র কোথায় অবস্থিত হবে। শোনো, এবার এই ডায়াগ্রামটা একটু ভালো করে ফলো করার চেষ্টা করো। এই ডায়াগ্রামে তুমি তিনটে বডি দেখতে পাচ্ছ, মানে একটাই বডি তিনটে আলাদা আলাদা কন্ডিশন দেখতে পাচ্ছ। কোনো একটা বডি যখন জলের ওপরে ভাসছে, ঠিক আছে, তখন সেই বডির ওপরে দুটো ফোর্স কাজ করে। আমরা জানি যে কোনো একটা জিনিস জলের ওপরে ভাসলে তার মধ্যে দুটো বল কাজ করে, একটা হচ্ছে বস্তুর ওজন, যেই ওজনের জন্য একটা বস্তু নিচের দিকে ডুবে যেতে চায় জলের, আরেকটা হচ্ছে বস্তুর ওপর প্লবতা, যেই প্লবতার জন্য কি হয় বস্তু ওপরের দিকে উঠে যেতে চায়। একটা বস্তুর ওজন, একটা বস্তুর প্লবতা। এবার এই যে মাঝখানে যে জি বলে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই জি পয়েন্টটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এই গ্র্যাভিটি পয়েন্ট থেকে বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। আর এইখানে যে বি পয়েন্টটা দেখতে পাচ্ছ, বি পয়েন্টকে বলা হয় হচ্ছে সেন্টার অফ বাউন্সি, মানে প্লবতা। তাহলে বি পয়েন্টটা হচ্ছে প্লবতা কেন্দ্র, জি পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি থেকে ওয়েট ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, কি হচ্ছে, গ্র্যাভিটি থেকে ওয়েট ডাব্লু ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে। প্লবতা কেন্দ্র থেকে এফ বি বা বাউন্সি ফোর্স ওপরের দিকে কাজ করছে। এবার এই যে ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ, জি পয়েন্টটা ওপরে আছে, বি পয়েন্টটা নিচে আছে। তাহলে বাউন্সি যদি নিচে থাকে, প্লবতা যদি নিচে থাকে, গ্র্যাভিটি যদি ওপরে থাকে, তবে সেই জিনিসটা কিন্তু সুস্থির সাম্যাবস্থায় থাকবে। গ্র্যাভিটি ওপরে আছে, প্লবতা নিচে আছে, সুস্থির সাম্যাবস্থায় থাকবে। প্লবতা সবসময় চায় ওপরে উঠতে। এইভাবে জিনিসটাকে ভাবো, প্লবতা কেন্দ্র যেটা আছে, বাউন্সি যে পয়েন্টটা আছে, এই বাউন্সি পয়েন্টটা সবসময় চায় হচ্ছে ওপরে উঠতে। ঠিক, এই বাউন্সি পয়েন্টটা সবসময় চায় হচ্ছে ওপরে উঠতে। এবার বলছে একটি ভাসমান বস্তু সুস্থির সাম্যাবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্র, এই প্লবতা কেন্দ্র কোথায়
তৈরি হবে সেই জিনিসটা হবে হচ্ছে যে অ্যাবভ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এই যে অপশানটা আছে, অপশান নাম্বার বি, যেটা ভারকেন্দ্রের ওপরে বেসিক্যালি সেই জিনিসটা অবস্থান করবে। এই যে বি পয়েন্টে এখানে স্টেবল, এটাও স্টেবল এখানে দেখানো আছে। এই যে ছবিটা আছে, এই ছবির ওপর বেস করে আরো ভালো ছবি এখানে দেওয়া যেত। সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্টটা আছে, সেই সেন্টার অফ গ্র্যাভিটির পয়েন্টে যদি বাউন্সি পয়েন্টটা ওপরে উঠে যায়, তখন সেই জিনিসটা স্টেবল অবস্থায় থাকবে। ওকে, তাহলে স্টেবল কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি এই জিনিসটাকে এইভাবে বলি যে স্টেবল কন্ডিশনের ক্ষেত্রে গ্র্যাভিটি পয়েন্ট মানে বি পয়েন্টটা হচ্ছে এখানে থাকবে, গ্র্যাভিটি পয়েন্ট জি পয়েন্টটা হচ্ছে এখানে থাকবে। তাহলে গ্র্যাভিটির ওপরে সেন্টার অফ বাউন্সি থাকবে, উত্তরটা হবে হচ্ছে ভারকেন্দ্রের ওপরে। এই জিনিসটা যদি ওপরে মানে এই জিনিসটা যদি চেঞ্জ হয়ে যায়, গ্র্যাভিটি যদি ওপরে উঠে যায়, এফবি যদি নিচে নেমে যায়, তখন সেই জিনিসটা হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। সুস্থির সাম্যাবস্থা থাকবে না, স্টেবল ইকুইলিব্রিয়াম থাকবে না, তখন সেই জিনিসটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার একটা জিনিস শোনো, স্টেবল ইকুইলিব্রিয়াম কথাটার মানে, ধরো আমি এরকম একটা কার্ভ আঁকলাম, হ্যাঁ, এইখানে যদি কোনো একটা বল থাকে, এইখানে যদি বল থাকে, তখন আমি বলবো এই বলটা স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। আমি যদি কার্ভটা এইরকম আঁকি, এর ওপরে যদি এরকমভাবে একটা বল থাকে, আমি বলবো এই বলটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। আর এইভাবে একটা প্লেন, এই প্লেনের ওপরে একটা বল এরকম আছে, এই বলটা নিউট্রাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কি কি বললাম? এইটা স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এবং এটা নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তো তোমাকে ছবি দিয়েও কিন্তু, এই যে সামনে আমাদের রেলের এক্সাম আসছে বা আরো ভালো ভালো এক্সাম আছে, তোমাদের সামনে এসএসসির এক্সাম আছে, এই ধরনের ডায়াগ্রামেটিক্যালি কোয়েশ্চেন কিছু কিন্তু আসতে পারে। তো খুব ভালো কোয়েশ্চেন, সচরাচর এই ধরনের কোয়েশ্চেন প্রিলিমস পরীক্ষাতে আসে না, কিন্তু এবছর কিন্তু চলে এসছে, তো ভালো করে আমাদের করতে হবে। ওকে, তাহলে উত্তর বি হলো 38 নম্বরের কোয়েশ্চেন, উত্তর বি। নেক্সট, পরের একটা কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেনের দাগ নম্বর আমাদের 48। 48-এর কোয়েশ্চেনটা আমাদের কি বলছে? বলছে যে একটা আয়রন বলকে হিটেড করা হয়েছে, পার্সেন্টেজ ইনক্রিজ উইল বি লার্জেস্ট। একটা লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি কোনটার হবে? দেখো, ঘনত্ব, ঘনত্ব মানে আমরা যেটা ফর্মুলায় জানি, তুমি বলবে যে স্যার ঘনত্ব মানে হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, ভর বাই আয়তন। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এরিয়া, ব্যাস মানে হচ্ছে ডায়ামিটার, আয়তন মানে হচ্ছে 4/3 পাই আর কিউব। শোনো, আমি ফর্মুলাগুলো একটু লিখে দিই, লিখে দিলে তুমি বুঝতে পারবে। 4 পাই আর স্কোয়ার, ব্যাস কথাটা বললে 2r বলবো, আয়তন কথাটা বললে 4/3 পাই আর কিউব বলবো। শোনো, পার্সেন্টেজ ইনক্রিজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো, পার্সেন্টেজ ইনক্রিজের ক্ষেত্রে কি হয়, এইটুকু হচ্ছে ধরো তার রেডিয়াস আর, এই আর এর রেসপেক্টে আমি এই জিনিসটা বললাম। পার্সেন্টেজ ইনক্রিজে সবসময় ভ্যারিয়েবল ফ্যাক্টর দেখে, ঠিক আছে, কখনো কনস্ট্যান্ট ফ্যাক্টর দেখা হয় না। আচ্ছা, ব্যাসে আর এর পাওয়ার কত আছে? তুমি বলবে আর 1-এ আছে, এখানে আর এর কিউব আছে, এখানে আর স্কোয়ার আছে। তার মানে তোমরা মেনসুরেশনে একটা অঙ্ক করো, যে ধরো কোনো একটা সার্কেলের রেডিয়াস 10% বাড়ানো হলো। আমি বললাম যে কোনো একটা গোলক বলো বা বৃত্ত বলো, আচ্ছা ঠিক, আমি স্ফিয়ার নিয়ে বলছি, গোলকের ব্যাসার্ধ 10% বাড়ানো হলো। তাহলে 10% বাড়ানো হলে ব্যাস কত পার্সেন্ট বাড়বে? তুমি বলবে যে ডায়ামিটার ব্যাস যেটা আছে, ব্যাসও 10%ই বাড়বে। কেন 10% বাড়বে? কারণ এখানে ব্যাসার্ধতে পাওয়ার কত আছে? 1, ব্যাসেও পাওয়ার কত আছে? 1। আচ্ছা, আমি যদি এরিয়ার কথা বলতাম, এরিয়া মানে হচ্ছে ধরো রেডিয়াস 10% যদি বাড়ে, তাহলে এরিয়া, এরিয়া মানে তো আমার 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার কি হতো? এখানে আর স্কোয়ার যেহেতু, তো 10-এর আমরা কি করতাম? সাকসেসিভ করতাম, যেটা তোমরা সাকসেসিভ পদ্ধতিতে যে অঙ্ক করো আর কি। তো 10 + 10 + 10 × 10/100, তাহলে এটা কত হতো আমার? 21%। আমি যদি বলি যে রেডিয়াস যদি আমি 10% বাড়াই, তাহলে আমার আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 4/3 পাই আর কিউব বলবে। 4/3 পাই আর কিউব মানে হচ্ছে এই 21, দুটো 10-এর সাকসেসিভ করে হলো, এই 21-এর সাথে আরো 10, 21 + 10, ঠিক আছে, 21 × 10/100, তাহলে এটা কত হচ্ছে? 33.1%। তাহলে তুমি দেখো, আয়তন বাড়ছে 33.1%, ক্ষেত্রফল বাড়ছে 21%, ব্যাস বাড়ছে 10%। এবার ভলিউম যদি বেড়ে যায়, এই জিনিসটাকে হিট করা হলে, একটা আয়রন বলকে যদি আমি হিট করি, তাহলে তার আয়তনটা তো বাড়বে। এই আয়তনটা যদি বাড়ে, এই ভলিউমটা যদি বাড়ে, তাহলে ঘনত্ব কি হবে? ঘনত্ব ডিক্রিজ করে যাবে। তাহলে ডিক্রিজ করলে এটা তো কখনোই উত্তর হবে না। তাহলে আমাকে বলেছে যে সর্বোচ্চ শতকরা বৃদ্ধি পাবে কোনটা? তুমি বলবে যে সর্বোচ্চ আয়তন যেটা আছে, অপশন নাম্বার ডি, ভলিউম, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। এটা আমাদের সর্বোচ্চ বৃদ্ধি পাবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার, কোনো রকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে, একদম সোজা প্রশ্ন। ঠিক,
একটু কনসেপ্ট থাকলে, সাকসেসিভের কনসেপ্ট থাকলে তোমরা কিন্তু আরামসে এই কোয়েশ্চেনের আনসার করতে পারবে। ঠিক আছে, প্রবলেম হওয়ার কোনো জায়গাই নেই। নেক্সট পরেরটা বলছি যে হুইচ ইজ দ্য রিডিউসিং এজেন্ট ইন দ্য থার্মিট রিয়াকশন ক্যারিড আউট ফর দ্য রিপেয়ারিং অফ রেলওয়ে ট্র্যাক। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, যে রেলের পাথ যেটা আছে সেই রেলের পাথকে জোড়া লাগানোর জন্য বা রেলের পাথকে জোড়া দেওয়ার জন্য আমরা থার্মিট পদ্ধতিতে বেসিক্যালি কি ব্যবহার করি, ধাতব অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম ডাস্ট এটাকে ব্যবহার করা হয়। কারণ রিয়াকশনটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ডাস্ট বা ধাতব অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করলে এই অ্যালুমিনিয়াম মেটাল কি তৈরি করে বা কি ধরনের কেমিক্যাল রিয়াকশন দেয়, বলবে এক্সোথার্মিক কেমিক্যাল রিয়াকশন দেয়। ধাতব অ্যালুমিনিয়াম দিলে ঠিক এক্সোথার্মিক রিয়াকশন হয়, মানে তাপ মোচি বিক্রিয়া। ঠিক আছে, প্রচণ্ডভাবে হিট জেনারেট হবে। এই হিট জেনারেশন করানোর জন্য বা হিট জেনারেশন তারা করতে পারে দেখে ধাতব অ্যালুমিনিয়ামকে বেসিক্যালি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো, হিট জেনারেশন পাওয়ার তার আছে। ওকে, এইগুলো বিষয় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এইখানে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া আছে, এক্সোথার্মিক রিয়াকশনটা করছে তার কাজ। ঠিক, রেলওয়ে ট্র্যাক বলো বা যে কোনো ট্র্যাক রিপেয়ারিং এর জন্য আমরা অ্যালুমিনিয়াম ডাস্টকেই মেনলি ব্যবহার করি, যেহেতু এখানে থার্মিক পদ্ধতি বলেছে। ওকে, এবার রেলওয়ে ট্র্যাক না থাকলে শুধু থার্মিক পদ্ধতিতে আয়রনের অক্সাইড যেটা আছে, সেই আয়রনের অক্সাইড যেটা Fe2O3, এই Fe2O3ও সেইখানে ব্যবহার করা যায়। এটা যে যায় না তা নয়, কিন্তু এটা রেলওয়ে ট্র্যাকসের কথা যেহেতু বলেছে স্পেসিফিক্যালি, সেখানে আমরা ধাতব অ্যালুমিনিয়াম ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। আচ্ছা, বলছে একটা আয়ন অফ অ্যান এলিমেন্ট 3 পজিটিভ চার্জ, মাস নাম্বার বলেছে অ্যাটমের 27। ঠিক আছে, নাম্বার অফ নিউট্রন কত হবে? শোনো, একটা অ্যাটম সাপোজ আমি বলে দিলাম এক্স, এক্স এর মাস নাম্বার বলেছে 27। ঠিক আছে, নিউট্রন নাম্বার বলেছে কি 14। আচ্ছা, নিউট্রন নাম্বার 14 বলা মানে আমরা জানি যে প্রোটন এবং নিউট্রন নাম্বার মিলে মাস নাম্বার হয়। তাহলে প্রোটন নাম্বার কত হবে? মাস নাম্বারের থেকে নিউট্রন নাম্বার বাদ দিলে 27 মাইনাস কত বলবো 14, 27 মাইনাস 14 হচ্ছে আমার 13। তাহলে আমার প্রোটন কত? প্রোটন নাম্বার হচ্ছে 13, তার মানে এখানে আমি কত লিখে দিলাম? 13 লিখে দিলাম। তার কি বলেছে? 3টে পজিটিভ চার্জ আছে, ধনাত্মক ত্রিযোজী, তার মানে এখানে যে চার্জ হবে সেই চার্জ 3+ হবে। এবার ইলেকট্রন নাম্বার আমাকে এখান থেকে বার করতে বলেছে, তো ইলেকট্রন নাম্বার কত হবে? তার মধ্যে 13টে ইলেকট্রন থাকার কথা, প্লাস চার্জ আছে মানে ইলেকট্রন শর্ট আছে। কতগুলো শর্ট আছে? 3টে শর্ট আছে। 3টে শর্ট থাকা মানে হচ্ছে 10 ইজ দ্য কারেক্ট আনসার। 10টা ইলেকট্রন তার মধ্যে থাকবে। ঠিক আছে, আমাকে তোমরা কমেন্টে বলো এই যে মেটালটার কথা এখানে বলা হয়েছে, সেই মেটালটা বেসিক্যালি কি মেটাল? ঠিক আছে, মানে কার মধ্যে, মানে কার প্রোটন নাম্বার 13? ঠিক আছে, প্রোটন নাম্বার 13 মানে এখানে কোন মেটালের কথা বলা হচ্ছে এটা আমায় বলবে। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। ওকে, নেক্সট মানে কনসেপচুয়াল। পরের কোয়েশ্চেন বলছে যে 2 ড্রপস অফ লিকুইড টু মার্জ এ সিঙ্গেল ড্রপ ইন দিস প্রসেস এনার্জি। তরলের দুটো কণা একত্রিত হয়ে একটি কণায় পরিণত হলে এই প্রক্রিয়ায় শক্তির কি হয়? দেখো, একটা বেসিক কনসেপ্টের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলোই ছেলেমেয়েরা বলেছে যে স্যার আউট অফ সিলেবাস নাকি প্রশ্ন এসছে। কেমন ভাবে? এই যে তরলের দুটো ড্রপ আছে, ধরো এই দুটো ড্রপ, ওকে, এই দুটো ড্রপ থেকে একটা সিঙ্গেল ড্রপ তৈরি হয়েছে, এই রকম, এইটা একটা ড্রপ, এটা একটা ড্রপ, এই দুটো ড্রপ থেকে একটা সিঙ্গেল ড্রপ তৈরি হয়েছে। তো এই সিঙ্গেল ড্রপ তৈরি হলে তুমি মাথায় রাখবে তার যে সারফেস এরিয়া হয়, তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়, এই সারফেস এরিয়া কি হয় ভাই? কমে যায়। ঠিক আছে, একটা লিকুইড থেকে, একটা ড্রপ থেকে যখন দুটো লিকুইড দুটো ড্রপ তৈরি হবে, তখন তার এই যে এরিয়া যেটা আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা বেড়ে যায়। ওকে, এই এরিয়াটা বেড়ে যায়। তুমি একটা স্ফিয়ারকে কেটে দুটো পার্ট করো। ঠিক আছে, কনসেপ্ট কি? কনসেপ্ট দেখো, ধরো আমি যদি বলি যে কনসেপ্ট এখান থেকে তুমি এরকম ভাবে জিনিসটাকে ফিল করতে পারো। ধরো আমার কাছে এরকম একটা স্ফিয়ার আছে, ওকে, আমার কাছে এরকম একটা স্ফিয়ার আছে। এবার এটাকে কেটে এখানে আমি মাঝখান থেকে কেটে দিলাম, মাঝখান থেকে কেটে দিলে একটা এই হবে। ঠিক, এবার এইটা যদি স্ফিয়ার হয় তাহলে এই একটা সারফেস হবে, আর ওল্টানো মানে ওল্টানো বাটির মতো দেখতে আরেকটা এই হবে, একটা এই হবে। তুমি বলো যে আগে তো তার শুধুমাত্র কার্ভ সারফেস ছিল, এই যে সারফেসগুলো আছে, এই সারফেসটা কি তার? এই যে তলটা আছে, এই তলটা কি? তুমি বলবে যে স্যার এই সারফেসটা তো শুধুমাত্র কার্ভড সারফেস, এখানে কোনো রকম কোনো ফ্ল্যাট সারফেস কিছু ছিল? বলবে না, এটা তো কার্ভ সারফেস। কিন্তু এখানে তুমি একটা জিনিস দেখো
যে এটা কার্ভ সারফেস থাকার সাথেও এই যে জায়গাটা আছে আর এই যে জায়গাটা আছে, এই যে দুটো সারফেস, এই দুটো সারফেস কিন্তু এক্সট্রা অ্যাড হয়েছে, টু সারফেস অ্যাডেড, তাই না? দুটো সারফেস কিন্তু এক্সট্রা অ্যাড হয়েছে, এই দুটো সারফেস কিন্তু আগে ছিল না, ছিল না। তাহলে একটা থেকে যখন দুটো জিনিস তৈরি হচ্ছে তখন তার পৃষ্ঠতলের সংখ্যাটা বৃদ্ধি পায়, পৃষ্ঠতলের সংখ্যা বৃদ্ধি পেলে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলও বেসিক্যালি বৃদ্ধি পাবে। এবার এই কোয়েশ্চেনটা দিয়েছে উল্টো, এখান থেকে এইখানে যদি যাই তার মানে আমার সারফেস এরিয়া ডিক্রিজ করে। যদি সারফেস এরিয়া ডিক্রিজ করে তাহলে তুমি মাথায় রাখবে সারফেস এরিয়ার সাথে অ্যাসোসিয়েটেড একটা জিনিস, সেই জিনিসকে বলা হয় সারফেস এনার্জি। ওকে, সারফেস এনার্জিও কি হবে, সারফেস এনার্জিও ডিক্রিজ, কনসেপ্ট হচ্ছে এটা। সারফেস এরিয়া ডিক্রিজ করা মানে সারফেস এনার্জিও ডিক্রিজ করা, তাহলে এনার্জি ডিক্রিজ করা মানে শক্তি সবসময় কি হবে, শক্তি সবসময় মূর্তি হবে। এটা কনসেপ্ট, মানে প্র্যাকটিক্যালি ভাবতে পারো এরকম ভাবে যে দুটো লিকুইড ড্রপ যদি একসাথে হয়, তাহলে দুটো লিকুইড ড্রপ একসাথে হলে সবসময় এনার্জি রিলিজ করে একটা স্টেবল কন্ডিশন। এই যে দুটো লিকুইড ড্রপ অ্যাড হয়ে যখন সিঙ্গেল ড্রপে পরিণত হচ্ছে, এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটাকে আমরা স্টেবল কন্ডিশন বলতে পারি। তো স্টেবিলিটি যখনই কোনো একটা সিস্টেম পাবে তখনই তার যে এনার্জি, তখনই তার যে শক্তির মান, সেই শক্তির মান সবসময় কমে যাবে, মাইন্ডেড। এই হচ্ছে কনসেপ্ট আমাদের। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। ঠিক আছে, এইটা অ্যাডিশনাল থিওরি আমি বললাম, মানে এই জিনিস এই রকম ভাবে জিনিসটা তোমরা বুঝতে পারো। আচ্ছা, পরের পার্ট আমাদের বলছে ইফ নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট 9 গ্রাম অফ ওয়াটার ইজ n, দেন দ্য নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। দারুণ কোয়েশ্চেন। এ ধরনের কোয়েশ্চেন পিএসসিতে আই থিঙ্ক প্রথমবার এসছে, মানে ডাব্লিউবিসিএস এ ফার্স্ট টাইমই হয়তো এসছে। ঠিক আছে, হয়তো অনেক আগে আসতো, রিসেন্ট 5-7 বছরে এ ধরনের প্রশ্ন আসেনি। ঠিক, আবার এই জিনিস ব্যাক করে এসছে কনসেপ্ট, কনসেপ্ট ছাড়া এই কোয়েশ্চেনের আনসার করা যাবে না। যেমন আমার কাছে ওয়াটার বলেছে, তোমার প্রথমে কাজ হচ্ছে জলের যে মলিকুলার ওয়েট বা আণবিক ভর সেটা বার করে নেওয়া। আচ্ছা, আণবিক ভর জলের কত হবে? আণবিক ভর হচ্ছে 1 × 2, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, দুটো হাইড্রোজেন আছে মানে × 2, অক্সিজেনের পারমাণবিক ভর 16, 16 আর 2 কত হলো? 18 গ্রাম। এবার তুমি বলবে যে স্যার মোল কনসেপ্ট অনুযায়ী 18 গ্রাম ওয়াটার, এইটা রিপ্রেজেন্ট করছে কত মোল ওয়াটারকে? তুমি বলবে 1 মোল ওয়াটারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে স্যার 9 গ্রাম ওয়াটার, এইটা রিপ্রেজেন্ট করছে কত মোলকে? তুমি বলবে হাফ মোল ওয়াটারকে, হাফ মোল ওয়াটার। তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে আমার হাফ। ঠিক আছে, কারণ 9 গ্রাম যেহেতু বলেছে ওয়াটারের মধ্যে এন আছে, নাম্বার অফ মলিকুলস এন, তাহলে এন এর ভ্যালু আমার কত হলো? এন এর ভ্যালু হলো হাফ, মাইন্ডেড। এইটুকু রাখো হাতে, বেশ ভালো কথা। এবারে কার্বন ডাই অক্সাইডের কথা আমি বলি। কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইড, কার্বন কত হয়? 12, অক্সিজেন কত হয়? 16 × 2 32, 32 আর 12 কত হলো? 44 গ্রাম, 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কত? তুমি বলবে যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এইটা মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে এন এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে এন এর ভ্যালু হাফ মানে হচ্ছে এন ইজ ইকুয়াল টু হাফ মোল। তাহলে 1 মোল মানে কি? 1 মোল মানে 2n মোল হবে। তুমি দেখো এন এর জায়গাতে তুমি যদি হাফ পাতাও তাহলে 2 কাটবে, এই জিনিসটা 1 মোল চলে আসবে। তাহলে 1 মোলকে এন এর রেসপেক্টে আমি যদি কনভার্ট করি তাহলে 1 মোলের জায়গায় আমি 2n লিখতে পারি। তাহলে 1 মোল মানে হচ্ছে তোমার 2n মোল কার্বন ডাই অক্সাইড। সো আনসার উইল বি 2n। ওকে, অপশন নাম্বার বি কারেক্ট আনসার, বি কারেক্ট আনসার। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। কেমন লাগলো এই প্রশ্নটা বলবে। খুব ভালো প্রশ্ন। সবাই এই কোয়েশ্চেনের হয়তো আনসার করতে পারবে না, যারা করতে পারবে সিলেকশন তাদেরই হবে। ওকে, কারণ এগুলো ডিফারেন্স তৈরি করার মতো প্রশ্ন। নেক্সট, আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স হুইচ ক্যান ডিজলভ ইন ওয়াটার। এর মধ্যে কোনটা জলের মধ্যে গুলে যায়? ভাই ইউরিয়া, এই গ্লুকোজের সংকেত কি? C6H12O6। ঠিক আছে, খুব ভালোভাবে জলের মধ্যে গোলে, এটা নলেজেবল প্রশ্ন। ইউরিয়া কি? NH2CO NH2, ইউরিয়া। ঠিক আছে, জলের মধ্যে খুব ভালো গোলে। অ্যাসিটোন কি? CH3COCH3, যেটা নেল পলিশ রিমুভার। তিনটে জলের মধ্যে গোলে। তো আমাকে কোয়েশ্চেনটা দিয়েছে এই তিনটের রেসপেক্টে, তো আনসার শুড বি অল অফ দ্য অ্যাবভ। অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবভ কারেক্ট আনসার। তিনটেই আমার এর মধ্যে গুলে যাবে। ঠিক আছে, ডি উত্তর হবে।
বেশ, খুব ভালো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 65 দেখি। বলছে ড্রপ অফ ওয়াটার ইজ ব্রোকেন ইনটু টু ড্রপস। আগেরটা কি ছিল? যে একটা লিকুইড মানে দুটো ড্রপ জুড়ে একটা ড্রপে কনভার্ট হলে তার সারফেস এনার্জি কি হয়, শক্তির কি হয়। বলেছি যে দুটো ড্রপ জুড়ে যখন একটা ড্রপ হয় তখন সারফেস এরিয়া কমে যায়। সারফেস এরিয়া কমে যাওয়া মানে সারফেস এনার্জি কমে যাওয়া। সারফেসের ওপরে যে মলিকুল থাকবে সেই মলিকুলের এনার্জি কমে যাবে। এবার এখানে পুরো উল্টো জিনিস দিয়েছে যে একটা জলকণা ভেঙে যখন দুটো জলকণায় পরিণত হয় কোন ধর্মের যোগফল সমান হয়। ভাই তোমরা মেনসুরেশনের অঙ্ক তো করেছো, ঠিক? মেনসুরেশনের অঙ্ক করে থাকলে এই জিনিসটা তো ডেফিনেটলি পারবে। একটি বড় জলের কণা ভেঙে দুটো জলের কণায় পরিণত করছে, তাই তো? এইটা দুটো ছোট ছোট জলকণায় পরিণত করছে। মেনসুরেশনের অঙ্কে আমরা কি করি, যে একটা বড় গোলকের, ভালো করে শোনো, এরকম অঙ্ক তোমরা দেখে থাকবে, একটা বড় গোলকের ব্যাসার্ধ সাপোজ 10 সেন্টিমিটার, তাহলে এই গোলকটাকে ভেঙে ছোট ছোট গোলকের 2 সেন্টিমিটার ব্যাসার্ধের ছোট ছোট গোলক কতগুলো তৈরি করা যাবে। ঠিক আছে, একটা বড় গোলককে ভেঙে ছোট ছোট কতগুলো গোলক তৈরি করা যাবে যার ব্যাসার্ধ এত থাকবে। তো সেই অঙ্কে প্রথমেই আমরা কি করি, বড় গোলকের যে ভলিউম আছে, ঠিক, এটার রেডিয়াস যদি আর হয় তাহলে বড় গোলকের যে ভলিউম আছে সেই ভলিউম বা আয়তন হচ্ছে 4/3 πr কিউব। এটার রেডিয়াসকে যদি R1 বলি তাহলে 4/3 πr1 কিউব। এইটার রেডিয়াসকে যদি আমি R2 বলি তাহলে 4/3 πr2 কিউব। তো আমরা কি করি, এবার এই যে বড় গোলকের যে আয়তন সেই আয়তনটা ছোট ছোট যতগুলো গোলক হবে তার টোটাল আয়তনের সাথে সমান হবে। এইটাকে ভলিউম কনজারভেশন ল বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু কনসেপ্ট আমাদের কি হচ্ছে, এই যে 4/3 πr কিউব যেটা আমি বললাম, এই জিনিসটা সমান হবে কার সাথে, 4/3 πr1 কিউবের সাথে, আর 4/3 πr2 কিউবের সাথে। এই হচ্ছে কনসেপ্ট। ওকে, তার মানে এই জলের কণা দুটো কণায় পরিণত হলে কোন ধর্মের যোগফল একক কণার মানে বড় কণার সমান হবে, তুমি বলবে যে আয়তন বড় কণার সমান হবে। ঠিক আছে, অপশন ডি ভলিউম, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এই হলো কনসেপ্ট। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। দেখো একই কনসেপ্টের ওপরে বেস করে দুটো তিনটে প্রশ্ন, যেটা তোমাদের ক্লাসের শুরুতে বললাম না, সেই জিনিসটা আছে। একই কনসেপ্টের ওপরে বেস করে দুটো তিনটে কোয়েশ্চেন। নেক্সট, একটা মেটালিক বল হ্যাজ এ স্ফেরিক্যাল ক্যাভিটি অ্যাট ইটস সেন্টার। এইটা ধরো একটা ধাতব বল আছে, এই বলের মধ্যে এই জিনিসটা ছোট্ট একটা ক্যাভিটি আছে, ক্যাভিটি মানে ছিদ্র, সেন্টারে বসে আছে। এবার কি বলছে, যে বলটাকে উত্তপ্ত করা হয়েছে, এটাকে হিট করা হয়েছে। তো তুমি ভাই বলের ওপরে হিট দিলে কি হবে? কমন সেন্সের সাথে কখনো আপোষ করবে না। ঠিক, কমন সেন্স তোমাকে কি বলছে, বলটা কি মেটাল দিয়ে তৈরি তো আমি জানি না, জেনারেলি বলেছে যে এর মধ্যে হিট দেবো। তো এর মধ্যে যদি আমি হিট দিই তো তার এফেক্ট রূপে কি দেখা যাবে, এফেক্ট রূপে হচ্ছে ভলিউম এক্সপ্যানশন দেখা যাবে। এফেক্ট রূপে কি দেখা যাবে, ভলিউম এক্সপ্যানশন। তো ভলিউম এক্সপ্যানশন যদি হয় মানে আয়তন প্রসারিত হবে। তাহলে আয়তন প্রসারিত হলে এই যে ক্যাভিটিটা এর ভেতরে আছে, এই ক্যাভিটির যে আয়তন থাকবে সেই আয়তনও তো বাড়বে, তাই না? এই যে ক্যাভিটি, এই ক্যাভিটির আয়তনও বাড়বে। এই বড় গোলকটা আস্তে 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 বাড়বে, এর ভেতরে যে ক্যাভিটি আছে ক্যাভিটিটাও, ছিদ্রটাও আস্তে 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 বেড়ে যাবে। বড় গোলকের আয়তনও বাড়বে, ছিদ্রটার আয়তনও বাড়বে। ঠিক আছে, তাহলে হিট দেওয়া হলে তো তার ভলিউম সবসময় কি হবে, ইনক্রিজই হবে, ডিক্রিজ তো হবে না। রেয়ার কেসে সেই জিনিসটা ডিক্রিজ হয়, সেটা মেটালিক প্রপার্টি মানে ধাতব যে তোমার যে মেটাল দিয়ে তৈরি, যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালের ওপরে সেই জিনিসটা ডিপেন্ড করে। তো এখানে মেটেরিয়ালের কোনো কেসই নেই, তো আমরা জেনারেল কেসে এই জিনিসটা ধরবো। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন আমরা দেখি, কজেস অফ মায়োপিয়া। মায়োপিয়া কি জিনিস ভাই, যেখানে যে চোখের যে রোগের জন্য আমরা কাছের জিনিস ঠিকঠাক দেখতে পাই, দূরের জিনিস ঠিকঠাক দেখতে পাই না, তাকে আমরা মায়োপিয়া বলি। তো মায়োপিয়াকে বেসিক্যালি নামের রেসপেক্টে বললে কি বলবো, শর্ট সাইটেডনেস বা নিয়ার সাইটেডনেস। ঠিক আছে, শর্ট সাইটেডনেস, এইটা হলো মায়োপিয়া। আচ্ছা, মায়োপিয়া দূরীকরণের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? কনকেভ লেন্স বা অবতল লেন্স ব্যবহার করে। কেন? কারণ সেখানে ফোকাল লেন্থ কি হয়, কমে যায়। চোখের অ্যাকচুয়াল যে ফোকাল লেন্থ সেই ফোকাল লেন্থের থেকে কমে যায়। ঠিক, এবং এটা কেন হয়, আইবল এলঙ্গেশনের জন্য। এই যে নিয়ার সাইটেডনেস মায়োপিয়া দেখানো আছে, যারা ব্যাচে ক্লাস করেছো, যারা ব্যাচে ক্লাস করেছো প্রত্যেকটা জিনিস এখান থেকে করানো। আমি স্ক্রিনশটগুলো আর সেইভাবে দিলাম না, নতুন করে দেওয়ার কিছু নেই। লাস্ট 2 মাস 3 মাস যারা কুইক রিভিশন সিরিজ, ফাস্টেস্ট 50, ঠিক আছে, টার্নিং পয়েন্ট সেশন, এইগুলো যারা যারা ঠিকঠাক মতো করে গেছো,
এই কোয়েশ্চেন বারবার বারবার ডিসকাশন করা হয়েছে। তো ইলংগেটেড আইবল দেখতে পাচ্ছ, তার মানে অ্যাকচুয়াল ছবিটা মানে অ্যাকচুয়াল চোখের ছবি এরকম থাকে। তো তুমি দেখো এই যে লেনটা আছে এই লেনটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। আইবল কি হয়ে যায়, আইবল ইলংগেট হয়ে যায়। ইলংগেট আইবল হওয়ার জন্য তার যে করেসপন্ডিং ফোকাল লেন্থ থাকে সেই ফোকাল লেন্থ কি হয়, আমার ডিক্রিজ করে যায়, ঠিক আছে। চোখের যে ফোকাল লেন্থ থাকে সেই ফোকাল লেন্থ কমে যায়। ওকে, এই হলো কনসেপ্ট, এটা মাথায় রাখবে সব সময়, ঠিক আছে। গেল নেক্সট পরেরটা, তার মানে এটার উত্তর কি হবে, অক্ষিগোলকের প্রসারণ। এইটারই পুরো উল্টো জিনিস হবে, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হয়, চোখের ফোকাল লেন্থ সেটা বেড়ে যায়, আইবল ইলংগেট না হয়ে আইবল কম্প্রেস হয়ে যায়, ঠিক আছে, সংকুচিত হয়ে যায় সেটা। নেক্সট পরের কোয়েশ্চেন 100 নম্বর কি বলছে, বলছে এমজি প্লাস ও টু এমজিও, দিস রিয়াকশন মে বি ক্লাসিফাইড অ্যাজ অ্যান। শোনো, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের সাথে কাকে বিক্রিয়া করিয়েছে, অক্সিজেনকে বিক্রিয়া করেছে, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ঠিক আছে। এইটা তৈরি হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, এমজিও তৈরি হচ্ছে, প্লাস এখানে এনার্জি দিয়ে রেখেছে। আচ্ছা এনার্জি এখানে কি হিসেবে এনার্জি রিলিজ হচ্ছে, তুমি বলবে এনার্জি এখানে হিটের রেসপেক্টে এনার্জি রিলিজ হচ্ছে, হিট, ঠিক আছে, তাপ রূপে এখানে শক্তি বার হচ্ছে। আচ্ছা যদি তাপ রূপে শক্তি বার হয়, একটা জিনিস বোঝার চেষ্টা করো ভালো করে, ম্যাগনেসিয়াম এখানে কত অক্সিডেশন স্টেটে আছে, শূন্য, ফ্রি স্টেট শূন্য। ম্যাগনেসিয়াম এখানে কত অক্সিডেশন স্টেটে আছে, +2, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম +2, অক্সিজেন -2, অক্সাইড মানে এটা -2, তাহলে 0 থেকে +2 এটা কি, এটা তো জারণ, এটা জারণ মানে হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে। কোনো জিনিসের সাথে অক্সিজেন যুক্ত হওয়া মানে হচ্ছে অক্সিডেশন, তার মানে জারণ হলো। আচ্ছা সংযোজন বিক্রিয়া বলছে মানে কম্বিনেশন, দুটো আলাদা আলাদা জিনিস। ধরো এইটা একটা এইটা এ এটা বি, এই এ বি জুড়ে কি, এ প্লাস বি জুড়ে কি তৈরি হচ্ছে, এ বি তৈরি হচ্ছে। তাহলে এ বি যদি তৈরি হয় তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা তুমি বলবে একটা কম্বিনেশন রিয়াকশন, ঠিক আছে। এক্সোথার্মিক কথাটার মানে হিট জেনারেট হবে, তাপ তৈরি হবে। তো এই বিক্রিয়াতে তো তাপ তৈরি হচ্ছে, হিট জেনারেটই হচ্ছে, তাহলে হিট জেনারেট মানে হচ্ছে এটা তাপদায়ী বিক্রিয়া হবে। তো তাপদায়ী বিক্রিয়া মানে অপশন নাম্বার সি, সরি তাপদায়ী বিক্রিয়া তো হবেই, তার মানে ওপরে সবগুলি অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাভাব উত্তর হবে। তুমি দেখো একটা ইকুয়েশনের মধ্যেই কিন্তু তোমার আনসার দেওয়া আছে, ইকুয়েশনটা ঠিকঠাক মতো ফলো করো, আনসার এমনি হবে, ঠিক আছে। এই গেল ব্যাপার, ফাইন্ড ইট। নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। পরের কোয়েশ্চেন আমাকে বলছে দ্য মেইন সোর্স অফ মিথেন ইন গ্যাস। দেখো ক্লাসে পড়ানোর সময় আলেয়া কথাটা বারবার বলা হয়েছিল, উইলো দ্য উইস্প, ঠিক আছে। জলাভূমিতে যে আগুনের ফুলকি দেখা যায়, এটা কিসের কোন গ্যাসের জন্য দেখা যায়, তোমরা তখনও বলেছো যে স্যার মিথেন গ্যাসের জন্য দেখা যায়, ঠিক। তাহলে ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস হচ্ছে বেসিক্যালি ধান চাষের জমি, ঠিক আছে, প্যাডি ফিল্ড, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। এটা এনভায়রনমেন্টের কোয়েশ্চেনও ভাবতে পারো, কেমিস্ট্রির কোয়েশ্চেনও ভাবতে পারো, তোমাদের ব্যাপার। ওকে নেক্সট পরেরটা কি বলছে, পরেরটা আমাকে বলেছে যে কম্বাইন 3 রেজিস্টার 5 ওহম 4.5 ওহম 3 ওহম ইন সাচ এ ওয়ে দ্যাট রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন উইল বি ম্যাক্সিমাম। আচ্ছা তার মানে তিনটে তার আমার কাছে আছে, সেই তিনটে তারকে কিরকম কম্বিনেশনে যুক্ত করতে হবে। ওকে তিনটে তারকে আমি যেই কম্বিনেশনে যুক্ত করব সেই কম্বিনেশনটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। ওকে সেই কম্বিনেশনটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, ভালো করে বোঝো। এইটা হচ্ছে 5 ওহম, এইটা হলো 5 ওহম, এইটা হলো 4.5 ওহম 4.5 ওহম, এটা হচ্ছে 3 ওহম, ঠিক আছে। সিরিজ কম্বিনেশন মানে কি এন্ড টু এন্ড কানেকশন। চলো এন্ড টু এন্ড কানেকশনে আমি যদি বলি যে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, তো তুমি বলবে যে তুল্যরোধ হবে আর এস ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। আচ্ছা R1 মানে কি 5, R2 মানে হচ্ছে 4.5, আর এখানে 3, তার মানে টোটাল 12.5 ওহম, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার কোনটা হবে, বলবে অপশন নাম্বার এ 12.5 কারেক্ট অ্যান্সার। এইটা যদি মিনিমাম আমাকে বলতো, এই কোয়েশ্চেনই যদি আমায় বলতো যে এখান থেকে মিনিমাম ভ্যালু কত হবে বার করো, তো আমরা বলতাম যে মিনিমাম হবে যেটা, সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে,
বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই জিনিসটা মিনিমাম হবে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এই জিনিসটা মিনিমাম হবে। মাইন্ড ইট, বুঝতে পেরেছো? শ্রেণী সমবায় যুক্ত থাকলে জিনিসটা ম্যাক্সিমাম, প্যারালাল কম্বিনেশনে যুক্ত থাকলে জিনিসটা মিনিমাম। হয়ে গেল। নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। পরের কোয়েশ্চেন আমাদের আছে, হ্যাঁ এই একটা কোয়েশ্চেন ভালো করে ভাবো, এটার মধ্যে কিচ্ছু নেই, ম্যাক্সিমাম ছেলেমেয়ে হয়তো এই কোয়েশ্চেন দেখেই আর দাগায়ানোর সাহস করেনি। ঠিক আছে, এইসব কি দিয়েছে? বলেছে যে স্প্রিং তুলাযন্ত্র থেকে ঝোলানো একটি তারের খাঁচায় একটি পাখি বসেছিল। আচ্ছা, স্প্রিং তুলাযন্ত্র থেকে ঝোলানো একটি তারের খাঁচা, ধরো এইটা একটা খাঁচা, ভালো করে বোঝো, এইটা একটা খাঁচা, এইখানে একটা পাখি ছিল। ঠিক আছে, এটা ধরো একটা পাখি বসেছিল, এইটা হচ্ছে স্প্রিং তুলাযন্ত্র। ঠিক আছে, আচ্ছা W1 হলো তুলাযন্ত্রের পার্ট। এই অবস্থায় পাখি বসে থাকা অবস্থায় যখন পাখির সাথে এই যে ভেতরে যে খাঁচাটা আছে সেই খাঁচাটার যখন কন্ট্যাক্ট ছিল, যখন টাচে ছিল, তখন ওয়েট করেছে, ওয়েট হচ্ছে W1 এসছে। এবার তুমি আমায় বলো কমন সেন্স আমাকে কি বলে, W1 এর মধ্যে কার কার ওয়েট থাকবে? তুমি বলবে যে স্যার কেজটা বা খাঁচাটা তো ঝুলছে, তো কেজের ওয়েট থাকবে, তাহলে W1 এর মধ্যে আমরা বলতে পারি ওয়েট অফ কেজ, ঠিক, ওয়েট অফ কেজ প্লাস ওয়েট অফ বার্ড, কারণ পাখি তো তার মধ্যে বসেছিল, তাহলে W1 এর মধ্যে কেজেরও ওয়েট থাকবে, বার্ডেরও ওয়েট থাকবে। ঠিক আছে, এবার কি বলেছে, পাখিটি খাঁচার ভেতরে উড়ে গেল, এই পাখিটা খাঁচার ভেতরে এবার উঠছে। এবার ধরো পাখিটা এখানে নেই, ওকে, পাখিটা এখানে নেই, পাখি খাঁচার ভেতরে উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, খাঁচার ভেতরে যদি পাখি উড়ে বেড়ায়, তো পাখির সাথে খাঁচার কোনো ডিরেক্ট কন্ট্যাক্ট আছে? তুমি বলবে না স্যার, পাখি যদি খাঁচার ভেতরে উড়ে বেড়ায়, পাখি তো এয়ারে আছে, বাতাসে আছে, পাখির সাথে এই জিনিসের ডিরেক্ট কন্ট্যাক্ট নেই বলে, পাখির সাথে এই জিনিসের ডিরেক্ট কন্ট্যাক্ট নেই বলে পাখির ওয়েটটা কি ক্যালকুলেট হবে? না। আমি যদি বাতাসে উড়ি আমার ওয়েট আছে বলে ফিল হয় না। ঠিক আছে, ওয়েট কখন ফিল হয়? নর্মাল রিয়াকশন ফোর্সের জন্য, নর্মাল রিয়াকশন ফোর্স, মাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওয়েট মানে কি, ধরো কোনো একটা সারফেসের ওপরে কোনো একটা অবজেক্ট বা কোনো বস্তু রাখা আছে, আমরা বলি যে ওয়েট সবসময় নিচের দিকে কাজ করে, এইটা হলো mg। কেন ওয়েট নিচের দিকে কাজ করে? কারণ ওপরের দিকে একটা ফোর্স কাজ করে, যেই ফোর্সকে বলা হয় হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স n। এই নর্মাল রিয়াকশন ফোর্স যখন থাকবে না, তখন ওয়েট বলে কিছু থাকবে না। মানে কোনো একটা সিস্টেম যদি এরকম থাকে, শুধু ধরো সারফেসের ওপরে একটা জিনিস এইভাবে আছে, তো এখানে কি কি বলবে তুমি, এই পার্টিকুলার কেসে এর মধ্যে কোনো নর্মাল রিয়াকশন ফোর্সই নেই, তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স না থাকলে ওয়েটও থাকবে না। ঠিক আছে, তাহলে W2 যে পার্ট, মানে পাখিটা যখন খাঁচার মধ্যে উড়ে গেল তখন W2 যে পার্ট, তখন তুমি বলবে যে ওয়েট অফ দ্য কেজ, শুধু ওয়েট অফ দ্য কেজ থাকবে, কিন্তু ওয়েট অফ দ্য বার্ড থাকবে না। ঠিক আছে, কারণ পাখি বাতাসে উঠছে। এবার তুমি আমায় বলো তাহলে W1 বড় হবে না W2 বড় হবে? তুমি বলবে যে স্যার পাখির ওয়েটটা তো W1 এর মধ্যে ক্যালকুলেট হয়েছিল, তাহলে W1 বড় হবে। W2 এর মধ্যে তো পাখির ওয়েট ক্যালকুলেট হয়নি, তাহলে W2 ছোট হবে। এই তো কনসেপ্ট, তাহলে W1 বড়, W2 ছোট, গেল। ঠিক আছে, কি আছে? কিছুই নেই। এই কোয়েশ্চেনটা কি পারা যেত না? ডেফিনেটলি পারা যেত। অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ অক্টেভ, বেরিলিয়াম রিসেম্বলস হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট? দেখো, অক্টেভ সূত্র মানে হচ্ছে 8টা এলিমেন্ট পরপর প্রপার্টিস রিপিট করবে। তো কোয়েশ্চেনটার মানে কি, বেরিলিয়াম তার অ্যাটমিক নাম্বার আমি কত জানি 4, তাহলে 8টা এলিমেন্ট পরপর যদি সেই প্রপার্টি রিপিট করে তাহলে প্লাস 8 করব, 8 মানে হচ্ছে 12, 12 ঠিক অ্যাটমিক নাম্বার কার আছে? বলবে ম্যাগনেসিয়াম। সো অপশন বি ম্যাগনেসিয়াম উইল বি দ্য কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটা ডাউট আছে, ঠিক আছে, এটা তোমাদের অ্যানালিসিসের সময়, এই আনসার কির সময়ও আমি বলেছিলাম, যদি ডায়াগোনাল রিলেশনশিপ দিয়ে কিছু দেয়, ঠিক, ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ডায়াগোনাল রিলেশনশিপ আছে। ঠিক আছে, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম আছে, তেমন বেরিলিয়ামের সাথে কিন্তু অ্যালুমিনিয়ামের আছে। তো ডায়াগোনাল রিলেশনশিপের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম কারেক্ট আনসার হতে পারে। ওকে, কিন্তু এখানে নিউল্যান্ডের অষ্টক সূত্র যেহেতু বলেছে, তো সেই রেসপেক্টে আমরা ম্যাগনেসিয়ামই বলবো আনসার। নেক্সট পরেরটা বলছে বেকিং সোডা। দেখো, ওয়াশিং সোডা আর বেকিং সোডা বারবার তোমাদের বলা হয়েছে। ওয়াশিং সোডা মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট Na2CO3। ওয়াশিং সোডা মানে কি? বলবে Na2CO3 সোডিয়াম কার্বনেট .10H2, এটা হচ্ছে ওয়াশিং সোডা।
বেকিং সোডা মানে কি? বেকিং সোডা মানে বলবে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট প্লাস, তোমাদের কোয়েশ্চেনটা এরকমভাবে করেছিলাম যে বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে পার্থক্য কি আছে। বেকিং সোডা বললে সোডিয়াম বাইকার্বনেট, বেকিং পাউডার বললে পটাশিয়াম সোডিয়াম টার্টারেট বা পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, ঠিক আছে? তো টার্টারিক অ্যাসিডের সাথে সম্পর্ক আছে। এখানে অপশানটা পিওর অপশান দেয়নি, কিন্তু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড, ঠিক আছে, যেটাকে আমরা রচেলি সল্ট বলে থাকি। তো বেকিং পাউডারের মধ্যে সবসময় টার্টারিক অ্যাসিড থাকবে, এটা মাথায় রাখবে। ওকে, আর কমেন্ট করো যে টার্টারিক অ্যাসিডের মেইন সোর্স কি আছে, টার্টারিক অ্যাসিডকে কোথায় পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 162। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমি বলতে পারি যে একটু টাফ কোয়েশ্চেন, কিন্তু এটা ক্লাস 10th লেভেলের কোয়েশ্চেন। আমি তোমাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, ক্লাস 10-এর বই। ক্লাস 10-এর বই তুমি দেখবে, কোন চ্যাপ্টার দেখবে? চ্যাপ্টার নাম্বার 3, যেখানে তাপীয় প্রসারণ মানে থার্মাল এক্সপ্যানশন নিয়ে যেখানে কথা বলা আছে, এই থার্মাল এক্সপ্যানশনের জায়গাটা দেখে নাও। এই জিনিসটা তুমি পেয়ে যাবে মাধ্যমিকের সিলেবাসে, ক্লাস 10-এ থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশন আমাকে কি বলে? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। একটা ফর্মুলা তোমরা জানো, আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 3। ওই জন্য কোনো একটা জিনিসকে বাড়ালে আয়তনের প্রসারণ সব থেকে বেশি হয়, তার থেকে একটু কম ক্ষেত্র, তার থেকে একটু কম দৈর্ঘ্য। ঠিক আছে, এবার শোনো, আয়তন প্রসারণ মানে হচ্ছে কোনো একটা সিস্টেম আমার কাছে ছিল, তাকে তুমি বাড়ালে, টেম্পারেচার দিলে, তো তার আয়তন বেড়ে গেল। ধরো আমি বললাম যে এর আয়তন ছিল ফার্স্টে V1, তুমি যখন টেম্পারেচার দিলে তখন এর আয়তন হয়ে গেল V2। টেম্পারেচার প্রথমে T1 ছিল, টেম্পারেচার পরে T2 হলো। ঠিক, এবার কনসেপ্ট হচ্ছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে গামা। এই গামাটা হবে হচ্ছে যতটা আয়তনের চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V1, এইটা মডিউলাস ওভার, তার সাথে 1 বাই ডেল্টা টি। ডেল্টা টি কথাটার মানে 1 বাই T2 মাইনাস T1, এইটাও আমাদের মডিউলাস ওভার। এই জিনিসটা মানে কতটা চেঞ্জ হলো ডিভাইডেড বাই কার থেকে চেঞ্জ হলো, আর তার জন্য টেম্পারেচারের পার্থক্য কত আছে। এটা কোনো হাই ফাই ফর্মুলা নয়, এটা ক্লাস 10-এর বইতেই তুমি এই ফর্মুলা পেয়ে যাবে। ঠিক আছে, এবার ক্যালকুলেশনটা করো, তাহলে গামা কত হবে তুমি বলো, যে কত চেঞ্জ হয়েছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব ছিল 998, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব 992, তাহলে কত চেঞ্জ হয়েছে? তুমি বলবে 6 চেঞ্জ হয়েছে, 6 কেজি পার মিটার কিউব চেঞ্জ হয়েছে, ডিভাইডেড বাই কত রেসপেক্টে চেঞ্জ হয়েছে, 992, মানে কত বাড়লো? ঠিক, কত বাড়লো? হয় বাড়লো, 992 রেসপেক্টে বাড়লো, ইন্টু 1 বাই 40 মাইনাস 20। ঠিক আছে, 40 মাইনাস 20 মানে হচ্ছে 20। এইটাকে যখন তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে তোমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এই জিনিসটা চলে আসবে। 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করো, হয় দিয়ে এইটা কাটো, এখানে 3 আসবে, 1/3 করো, 1/3 মানে 100/3-এর রেসপেক্টে ক্যালকুলেট করে নাও, 10 টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 চলে। এই হলো কনসেপ্ট। ঠিক আছে, এবার এইগুলো হ্যাঁ ছেলেমেয়েরা পারবে না কেন? কারণ এই জিনিস WBCS পরীক্ষাতে আজ অব্দি আসেনি, এই ধরনের অঙ্ক এবার দিয়েছে। মাধ্যমিকের বই যারা, তোমাদের সবসময় বলি যে প্রাথমিকভাবে ক্লাস 9-10-এর বইটা ভালো করে পড়তে, সেই বইটা যারা ভালো করে পড়েছে তারা এই কোয়েশ্চেনের আনসার করতে পারবে আশা করি, এবং সেটা আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্যও পড়ো ভালো করে। ঠিক আছে, কারণ কোয়েশ্চেনের লেভেল এখন দেখতে পাচ্ছ যে এরকম আসছে, তাহলে আর কিছু করার নেই। নেক্সট, হ্যাঁ এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক আমি বলছি টাফ, এইটা ক্লাস 12 থেকে নিয়েছে। আমাকে বলেছে যে এফিসিয়েন্সি অফ এ কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন 227 অ্যান্ড 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 227 এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে কার্যরত কার্নোট ইঞ্জিনের ক্ষমতা কত হবে। দেখো এইটা একবার WBCS মেইনসে এই প্রশ্নটা দিয়েছিল। কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সির ফর্মুলা ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস, ঠিক, T2 বাই T1, ঠিক আছে, ইন্টু 100। এই হচ্ছে আমার কনসেপ্ট। এবার টেম্পারেচারকে সবসময় কেলভিনে নিয়ে যেতে হয়। কেলভিনে নিয়ে যাওয়া মানে হচ্ছে 227 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে নিতে গেলে আমরা জানি যে সেন্টিগ্রেডের টেম্পারেচারকে কেলভিনে নিতে গেলে 273 প্লাস করতে হয়। তাহলে এইটা আমার কত আসলো? বলবে 500 কেলভিন।
আচ্ছা 27 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 প্লাস করলে কত হবে? তুমি বলবে 300 কেলভিন। তার মানে 500 কেলভিন হচ্ছে আমার T1, 300 কেলভিন হচ্ছে T2। তার মানে ভ্যালু পুট করব যখন, তখন কি পুট করব? 1 মাইনাস 300 ডিভাইডেড বাই 500, 300 ডিভাইডেড বাই 500 মাল্টিপ্লাইড বাই কত হলো? মাল্টিপ্লাইড বাই 100। তাহলে 500 মাইনাস 300, 200 বাই 500, 200 বাই 500 ইন্টু 100, ঠিক? তার মানে আলটিমেটলি এটার আনসার কত চলে আসলো? 40%। তাহলে তোমাদের পরবর্তী পরীক্ষাতেও কোয়েশ্চেন দিলে এ ধরনেরই কোয়েশ্চেন দেবে, যে তোমাকে দুটো টেম্পারেচারের ভ্যালু দিয়ে দেবে, টেম্পারেচারের ভ্যালু দিয়ে দিয়ে তোমায় বলবে যে এফিসিয়েন্সি কী হবে বার করো। তো এফিসিয়েন্সির ফর্মুলাটা যেটা মাথায় রাখবে, সেই ফর্মুলা ইটা ইজ ইকুয়াল টু তোমার 1 মাইনাস T2 বাই T1 মাল্টিপ্লাইড বাই 100, 1 মাইনাস T2 বাই T1 মাল্টিপ্লাইড বাই 100। এইটা হচ্ছে আমার কনসেপ্ট, ঠিক আছে? বেশ, লাস্ট কোয়েশ্চেন আমাদের কি ছিল? 19 নম্বর, ঠিক আছে? সেটে দেখলে 191। হোয়াট হ্যাপেন্স ওয়েন পটাশিয়াম আয়োডাইড সলিউশন ইজ অ্যাডেড টু দ্য লেড নাইট্রেট? লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হবে? এই নিচে যেটা ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা ভালো করে দেখো, এটা হলো লেড নাইট্রেট। এর মধ্যে যখন তুমি পটাশিয়াম আয়োডাইড দিচ্ছ, এই দেওয়ার সাথে সাথেই দেখছো একটা হলুদ কালারের সলিড তৈরি হচ্ছে। এই যে হলুদ কালারের সলিডটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি লেড আয়োডাইড। কি বলছি? হলুদ কালারের সলিডটা হচ্ছে লেড আয়োডাইড। বিক্রিয়াটা কেমন হবে? লেড নাইট্রেটের ফর্মুলা হচ্ছে PbNO3(2). ওকে, লেড নাইট্রেটের ফর্মুলা PbNO3(2). এই লেড নাইট্রেটের দ্রবণে যখন পটাশিয়াম আয়োডাইড তুমি যোগ করছো, 2Ki দিলে কি হবে? PbI2 তৈরি হবে। এই PbI2-র কালার হচ্ছে ইয়েলো, প্লাস PbI2 তৈরি হলো, প্লাস 2KNO3 পটাশিয়াম নাইট্রেট তৈরি হবে। ওকে, এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটাই হচ্ছে বেসিক্যালি ইয়েলো কালার। তো হলুদ কালারে দেখো লেড আয়োডাইড সব কটা দিয়েছে শুধু কালার, সাদা, হলুদ, লাল, কালো। তো এটা একটু মানে কনসেপ্ট বেস কোয়েশ্চেন এবং নলেজ বেস কোয়েশ্চেন। যারা এটা জানো না তারা এই জিনিসের আনসার করতে পারবে না। PbI2 এর হলুদ কালারের একটা পদক্ষেপ পড়বে। এটা ল্যাবরেটরিতে টেস্টের ফলে জিনিসটা আমি এইভাবে ছবিতে জিনিসটা দেখিয়ে দিলাম। গেল? তাহলে এই হলো টোটাল আমাদের 19টা কোয়েশ্চেন। ঠিক পুরোপুরিভাবে আমি অ্যানালিসিস করে দিলাম। ঠিক প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এটা বুঝতে পারবে যে না স্যার, আমাদের পড়াশুনোর লেভেল কি করতে হবে? আমাদের বাড়াতে হবে, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে বিলিভ ইন এক্সেলেন্স। পড়াশুনোর লেভেল না বাড়ালে এই ধরনের কোয়েশ্চেন আনসার করা ইজ কোয়াইট ডিফিকাল্ট, কোয়াইট চ্যালেঞ্জিং। এবার এই 19টা প্রশ্নের মধ্যে যারা মোটামুটি 14-15টা কোয়েশ্চেন করে আসতে পেরেছো, ঠিক আছে, 13 থেকে 14টা কোয়েশ্চেন যারা করে আসতে পেরেছো এই 19টার মধ্যে, আমি বলবো খুব ভালো, ঠিক আছে? 3-4টে সেটা 10th লেভেল থেকে আসলো, অতটা ডিপে কেউ পড়েননি সেই জন্য পারেনি। আমি ওই 3-4টে কোয়েশ্চেনকে বাদ দিয়েই বলছি। তো 19টার মধ্যে অলমোস্ট 13 to 14 কোয়েশ্চেন যদি তুমি আনসার করতে পারো, কোয়াইট গুড। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্টাডিং, কিপ ফোকাসিং, ভালো করে পড়তে থাকো। নেক্সট সেশনের জন্য ওয়েট করো, পরে আবার সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো